সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময়টা 2003 সাল। সে সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল বিএনপি আর প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া। ব্যাপক দুর্নীতি, আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি, অর্থনৈতিক বিপর্যয় ছাড়াও সে সময় আরও একটি সমস্যা বাংলাদেশের চরম আকার ধারণ করে, আর সেটি হচ্ছে বিদ্যুৎ বিপর্যয়। সমস্যাটি এতটাই প্রকট ছিল যে অন্য এলাকার কথা বাদ দিন, খোদ রাজধানী ঢাকাতে সারাদিন বিদ্যুৎ থাকতো মাত্র 6 থেকে 7 ঘন্টা। 1 ঘন্টা বিদ্যুৎ থাকে তো 2 ঘন্টা লোডশেডিং। ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে রাতের খাবার, সব জায়গায় একমাত্র ভরসা ছিল মোমবাতি। সারাদিনের ঝাঁকে ঝামেলা শেষে একটু আরাম করে ঘুমাবেন, সে উপায় নেই, কারণ গরমে হাঁসফাঁস করতে হয়। বিদ্যুৎ চালানোর কোনো উপায় নেই, কারণ বিদ্যুৎই নেই। আর ঢাকার বাইরের অবস্থা তো ছিল আরও ভয়াবহ। সারাদিনে বিদ্যুৎ থাকে মাত্র 3 থেকে 4 ঘন্টা। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে কৃষক খেতে সেচের পানি পর্যন্ত দিতে পারে না। পানির অভাবে আক্ষরিক অর্থেই মাঠে মারা যায় ধান। পরিস্থিতির নিয়ন্ত্রণে সরকারের লেজে গোবরে অবস্থা। এমনকি ডে লাইট সেভিংসের মতো হাস্যকর নিয়ম পর্যন্ত নিয়ে আসে তৎকালীন সরকার, কিন্তু কিছুতেই কিছু হয় না। পরিস্থিতি জটিল দেখে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার মুখ্য সচিব ডাক্তার কামাল সিদ্দিকীকে নির্দেশ দিলেন দ্রুত কিছু একটা করার জন্য। ডাক্তার কামাল দ্রুত কাজে নেমে পড়েন। তিনি কয়েকজন বিদ্যুৎ বিশেষজ্ঞ ও বিদ্যুৎ বিভাগের লোকজন নিয়ে মিটিং ডাকেন। সেখানে তারা একটি সমাধান খুঁজে বের করেন, যার নাম দেওয়া হয় কুইক রেন্টাল। বিশেষজ্ঞ কর্মকর্তারা সবাই এই বিষয়ে একমত হয় যে এই জটিল পরিস্থিতি মোকাবেলায় কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করাই একমাত্র সমাধান। পরদিন মুখ্য সচিব ডাক্তার কামাল ক্যাবিনেট মিটিংয়ে তার এই প্রস্তাবনা তুলে ধরেন। সেখানে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া তার এই প্রস্তাব খুব মনোযোগ সহকারে শোনেন, কিন্তু কোনো মন্তব্য করেন না। তাই মিটিং শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। এর ঠিক 2 দিন পর ডাক্তার কামালকে ফোন করে হাওয়া ভবনে ডেকে পাঠান তারেক রহমান। তারেকের কথা মতোই হাওয়া ভবনে ছুটে যান কামাল। তিনি যখন তারেকের রুমে প্রবেশ করেন, তখন তিনি দেখতে পান সেখানে তারেক একা নন। সেখানে বসে আছে তার ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন। তারেক ডাক্তার কামালকে তার পরিকল্পনা ব্যাখ্যা করতে বলেন। ডাক্তার কামাল তার কুইক রেন্টাল পদ্ধতি ব্যাখ্যা করতে থাকেন। ডাক্তার কামালকে মাঝপথে থামিয়ে দিয়েই তারেক বলে, আমরা সারা দেশে বিদ্যুৎ ছড়িয়ে দিতে চাই, তবে এর জন্য আগে দরকার বিদ্যুতের খুঁটি। সারা দেশে আগে বিদ্যুতের খুঁটি সরবরাহের ব্যবস্থা করুন। ডাক্তার কামাল একটু বিব্রত হন, কিন্তু তিনি টিপিক্যাল আমলা, তাই এসব ইগনোর করে বলেন, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে ভালো, কিন্তু এই মুহূর্তে এটি দিয়ে কোনো উপকার হবে না। তাছাড়া একসঙ্গে সারা দেশে খুঁটি লাগিয়ে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ দিতে না পারলে জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। এ পর্যায়ে তারেক ভীষণ রেগে যান। তিনি বলেন, আপনি সরকারি চাকরি করেন, জনগণ নিয়ে আপনাকে ভাবতে হবে না, অবিলম্বে বিদ্যুতের খুঁটি কেনার ব্যবস্থা করেন। ডাক্তার কামাল যা বোঝার তা বুঝে গেলেন, কারণ তিনি দীর্ঘদিন ধরে এ লাইনে কাজ করছেন। তাই তিনি কথা না বাড়িয়ে বেরিয়ে আসেন। এদিকে বিদ্যুৎ সংকট নিরসনে বিশ্বব্যাংক $100 মিলিয়ন ঋণ প্রস্তাব নিয়ে এগিয়ে আসে। বিশ্বব্যাংক এই ঋণ পরিকল্পনা নিয়ে এসেছিল মূলত ডাক্তার কামালের কুইক রেন্টাল পদ্ধতির উপরে ভর করে, কিন্তু ডাক্তার কামাল বিশ্বব্যাংককে পরিষ্কার জানিয়ে দেন, সরকার এই মুহূর্তে কোনো স্বল্পমেয়াদী পরিকল্পনা করতে চায় না, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়। এর সাথে সাথে ডাক্তার কামাল ইশারায় বিশ্বব্যাংককে বুঝিয়ে দেন ঘটনাটা কি। বিশ্বব্যাংকের কর্মকর্তারা যা বোঝার তা বুঝে যায়। তাই বিশ্বব্যাংক 2003-এর ডিসেম্বরে এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ খাতে অর্থায়ন বন্ধের ঘোষণা দেয়। শুধু তাই না, এতদিন তারা বাংলাদেশের বিদ্যুৎ খাতে যত বিনিয়োগ করেছিল সেগুলো ফেরত চায় বাংলাদেশ সরকারের কাছে। এ এক লজ্জার ইতিহাস। এরপর 2003-04 অর্থ বছরে বিদ্যুৎ ব্যবস্থাপনার অবকাঠামোগত উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছিল 725 কোটি টাকা। এর মধ্যে বাঘাবাড়ী ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বিএমআরআই এর জন্য বরাদ্দ ছিল 570 কোটি টাকা। কিন্তু এখানে বাগড়া বাঁধান তারেক রহমান। তিনি আশুগঞ্জ ও বাঘাবাড়ির কার্যক্রম বন্ধ করে দেন। 2004 সালের জানুয়ারিতে টেন্ডার ডাকা হয় বিদ্যুতের খুঁটি ক্রয়ের। প্রথমে এই টেন্ডারটি ছিল সবার জন্য উন্মুক্ত, মানে দেশি বিদেশি সকল কোম্পানি অংশগ্রহণ করতে পারত। কিন্তু তারেকের বন্ধু মামুনের হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়। শুধু তাই না, পরবর্তীতে টেন্ডারের শর্ত এমনভাবে সাজানো হয় যাতে এতে শুধু আবেদন করতে পারে মামুনের কোম্পানি। প্রথম বছর বিদ্যুৎ মন্ত্রণালয় 685 কোটি টাকার খুঁটি কেনে।
দ্বিতীয় বছর কেনে আরও 522 কোটি টাকার খুঁটি। আর এই সব খুঁটি সরবরাহ করে মাত্র একটি কোম্পানি, আর সেটি কোনটি? খাম্বা লিমিটেড। ঘোষিতভাবে যার চেয়ারম্যান ছিল গিয়াসউদ্দিন আল মামুন, কিন্তু এটির আসল মালিক ছিল আর কেউ না, খোদ তারেক রহমান। সেই খাম্বা লিমিটেড থেকে খাম্বা কেনা হলো, সারা দেশে বসানো হলো সেই খাম্বা। সে এক অভূতপূর্ব দৃশ্য। মাইলের পর মাইল বিদ্যুতের খুঁটি আছে, কিন্তু বিদ্যুৎ তো দূরে থাক, বিদ্যুতের তার পর্যন্ত নেই। বিশ্বাস করুন, আমি নিজে আমার এই 2 চোখ দিয়ে দেখেছি। আমার কথা বিশ্বাস না করলে ওই সময় যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, তারা সবাই একই কথা বলবে। আরও মজার বিষয় শুনুন, সরকার খাম্বা লিমিটেড থেকে প্রতিটি খাম্বা কেনে 19,500 টাকায়, অথচ এর আসল মূল্য ছিল মাত্র 4,000 টাকা, মানে প্রতি খুঁটিতে 15,500 টাকা লাভ। আরও শুনতে চান? শুনুন, যে পরিমাণ খাম্বা দেওয়ার চুক্তি হয়েছিল, বাস্তবে সরবরাহ করা হয়েছিল তার মাত্র 25%, অথচ সরকারের কাছ থেকে পুরো বিলি তুলে নেয় তারেক ও মামুন। এটি শুধু চুরি ছিল না, এটি ছিল পুকুর চুরির সাথে সাথে জমিও চুরি করে নিয়ে যাওয়া। তারেক ও মামুনের এমন দুর্নীতিতে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বিদ্যুতের অভাবে সারা দেশের মানুষ ফুঁসতে থাকে। কৃষকরা ক্ষেতের ফসল বাঁচাতে বিদ্যুতের দাবিতে আন্দোলনে নামে। আন্দোলনরত কৃষকদের দমাতে সরকারের নির্দেশে গুলি চালায় পুলিশ। সারা দেশে প্রাণ হারায় 12 জন কৃষক। পরিস্থিতি ধামাচাপা দিতে লাশ গুম করার পর্যন্ত চেষ্টা করা হয়। বিদ্যুতের দাবিতে আন্দোলন এবং পুলিশের গুলিতে মারা যাওয়ার ঘটনা, এটি ছিল বাংলাদেশের প্রথম এবং এটি একমাত্র ঘটনা হয়ে আছে। আর এর জন্য দায়ী আর কেউ না, আপনাদের পেয়ারের যুবরাজ তারেক রহমান। তারেকের এই দুর্নীতির জন্য তার নামের পাশে চিরস্থায়ীভাবে বসে যায় খাম্বা তারেক তকমা। অবশ্য বিএনপি এখন সেই ঘটনাকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা একটি জিনিস ভুলে যায়, আর সেটি হচ্ছে আমার মতো কোটি কোটি মানুষ সেই সময় সাক্ষী। তারা এই জিনিস নিজের চোখে দেখেছে। তাই আমাদের মতো যারা ওই সময় অতিক্রম করেছে, তাদের কাছে তারেক সবসময় খাম্বা তারেক হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। এটি বাস্তবতা। তো যাই হোক, এ ছিল এ বিষয়ে আমার মতামত। এই বিষয়ে আপনার মতামত কি, তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।